Okay, thank you very much everyone for coming here today. This is our orientation class of Batch 2 IELTS Contractual. So IELTS Contractual কোর্সটা কি এটা ইতিমধ্যে তোমরা সবাই মোটামুটি জেনেছো, রাইট? তো এই কোর্সটার মূলত বাংলাদেশে অনেক টাইপের প্রতিষ্ঠান আছে, তার ভিতরে মানে সবাই তো মোটামুটি IELTS ট্রেনিংটা দেয়, IELTS কোর্সটা করায়। আবার অনেক স্টুডেন্ট আছে IELTS কোর্স করার প্রয়োজন হয় না, নিজে নিজে প্রিপারেশন নিয়েই কিন্তু ভালো করে ফেলতে পারে না? তো আবার অনেক স্টুডেন্টের হেল্পের প্রয়োজন হয়। এখন কাদের হেল্পের প্রয়োজন হয় মেইনলি IELTS যখন আমরা প্রিপারেশন নিই? যারা ভাবি যে যাদের ইংরেজির বেসিকটা আসলে স্কুল লেভেল থেকে একটু দুর্বলতা, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, যারা আমরা একটু দুর্বল ফিল করি যে না আসলে কনফিডেন্সের অভাব, মূলত হচ্ছে কি আমার ভিতরে কনফিডেন্স নাই যে মানে আমি IELTS ভালো করতে পারবো, তাদেরই কিন্তু মূলত ট্রেনিং এর প্রয়োজন হয়। এখন ট্রেনিং এর ক্ষেত্রে আবার সরাসরি IELTS ট্রেনিংটা সবার জন্য কিন্তু প্রযোজ্য না। কেন? কারণ হচ্ছে যে আমাদের তো IELTS এ কয়টা মডিউল? 4টা মডিউল, তাই না? স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং। এই 4টা মডিউলের ভিতরে কোন মডিউলটা আমাদের সবচাইতে বেশি মানে কঠিন, কোন মডিউলটা সবচাইতে বেশি সহজ, এটার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের ওই মডিউলেও কিন্তু রেজাল্টটা একটু কম বেশি ভ্যারি করে। তো আমরা আসলে দেখা যায় যে ওই মডিউলগুলো অনেক সময় স্টুডেন্টরা বুঝতেই পারে না, মানে লাইক এটা যেমন রিডিং মডিউলের অনেক সময় স্টুডেন্টরা প্যাসেজই বুঝতে পারে না, পড়েই বুঝতে পারে না, মানে প্যাসেজের চেহারা দেখে ওর কাছে মনে হয় যেন ও জীবনে এই প্রথম ইংরেজি দেখতেছে। হয় না এরকম ফিলিংস অনেকের? হয় না? ওর অলসো কিন্তু 1 থেকে 10 পর্যন্ত ইংরেজি পড়ে আসছে, কিন্তু প্যাসেজের চেহারা দেখে, মানে ক্যামব্রিজের যে চেহারাটা, সেটা দেখে মনে হয় যে সে তার লাইফে এই ফার্স্ট কি করছে, ইংরেজি দেখছে। তাহলে এরকম স্টুডেন্ট তো আছে, কিন্তু সে অলরেডি অনার্স কমপ্লিট করে ফেলেছে, মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, আছে না আমাদের সমাজে? তো এইরকম সব টাইপের ছাত্রই কিন্তু আমাদের আছে। তো আমাদের এই কোর্সটা কিন্তু যারা নিজেকে অনেক বেশি পরিমাণে দুর্বল ভাবে তাদের জন্য, রাইট? লাইক আমরা জিরো লেভেল থেকে শুরু করছি। জিরো লেভেল বলতে ABCD, আসলে আমরা শুরু করবো ABCD থেকে। আমরা প্রথমে ABCD শেখাবো, তারপরে হচ্ছে আস্তে আস্তে সাথে কিছু ওয়ার্ড শেখাবো, সেন্টেন্স মেকিং শেখাবো, উচ্চারণ করা শেখাবো, ঠিক আছে? এগুলো শেখাবো, তারপরে হচ্ছে আমরা কোর্সটাকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাবো। এখানে আজকে ব্যাচ 1, ব্যাচ 2 দুটো ব্যাচেরই স্টুডেন্টকে আমরা রেখেছি, কারণ ব্যাচ 1-এরও কিছু অভিজ্ঞতা আমরা একটু শুনবো, যে গত 1-1.5 মাসে যে তারা আমাদের এখানে ক্লাস করেছে, কোর্স করেছে, কতটুকু আসলে ইফেক্টিভলি তারা কাজ এটা করতে পেরেছে। আর এখন দুর্বলতার যে বিষয়টা, মানে বেসিক যাদের দুর্বল, সেই দুর্বলতার বিষয় নিয়ে যদি আমি একটু বলি, যে দুর্বলতা কিন্তু এক একজনের এক একটা লেভেলে হয়। মানে হচ্ছে যে আমি যদি সবার দুর্বলতার লেভেলকে যদি ধরি, সবার দুর্বলতার লেভেল কিন্তু একরকম না, কারো হয়তো একটু কম, কারো হয়তো আবার একটু বেশি। তো এখন আবার কেউ হয়তো স্পিকিং এ ভালো, রিডিং এ খারাপ, কেউ হয়তো রিডিং এ ভালো, স্পিকিং এ খারাপ, কেউ শব্দ ভালো জানে, কেউ আবার গ্রামার ভালো জানে। এরকম এক একজনের কিন্তু এক একটা বিষয় থাকে। কিন্তু আমরা যখন কোর্স করাই, তখন তো একটা ক্লাসের ভিতরে তার দুর্বলতাকে ডায়াগনোসিস করে তখন তাকে স্পেসিফিক আলাদা লেকচার, তাকে স্পেসিফিক আলাদা লেকচার, এটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা যেটা করি সেটা হচ্ছে কি, কমন লেকচারটা সবার জন্যই দিই, কিন্তু ওই কমন লেকচার নিতে নিতেই আমরা মানে বুঝি যে আসলে স্টুডেন্টরা কে কতটুকু ভালো করবে, কে কতটুকু খারাপ করবে, অথবা কার মানে দুর্বলতার লেভেলটা কোন জায়গায় আছে। এখন যদি কারো দুর্বলতার লেভেলটা যদি অনেক বেশি পরিমাণে মানে এরকম জায়গা থাকে যে সে আসলে গ্রামার ক্লাস কিছুই বুঝতেছে না, তখন আমরা চিন্তা করি যে না, তাহলে ওকে মাঝে মাঝে ডেকে একটু 1-to-1 কেয়ার দেওয়া প্রয়োজন। তখন আমরা কি করি, এই কোর্সের ভিতরে একটু 1-to-1। কিন্তু নর্মালি যদি তোমরা যদি যে কোনো সেন্টারে যদি তুমি ক্লাস করো, দেখবা যে খুব কমই আসলে তুমি টিচারের সান্নিধ্য পাচ্ছ, মানে ক্লাসের বাইরে তুমি টিচারকে পাচ্ছ কম। বাট এখানে স্পেসিফিক আমাদের অ্যাটলিস্ট 1-2 টিচার ক্লাসরুমে হোক আর ক্লাসরুমের বাইরে আমাদের টিচার্স রুমে হোক, কেউ না কেউ থাকবেই যে হচ্ছে তোমার যে কোনো প্রবলেম নিয়ে তোমাকে কি করবে, সাপোর্ট দিবে, ঠিক আছে? এখন এই কোর্সের বেসিক লেভেলটা মূলত 3.5 থেকে 4 মাস বেসিক লেভেলটা, হ্যাঁ, আনুমানিক, অথবা 3 থেকে 4 মাসের মতো। এখন ডিপেন্ড করতেছে হচ্ছে যে তোমরা কতটুকু এগিয়ে যাচ্ছ তার উপরে। ধরো বেসিক লেভেলে আমরা যে জিনিসগুলো করাই, আমরা চেষ্টা করি হচ্ছে কি স্পিকিং ইমপ্রুভ করানোর জন্য, আমরা চেষ্টা করি হচ্ছে রিডিং ইমপ্রুভ করানোর জন্য, আমরা চেষ্টা করি প্রোনাউন্সিয়েশন, গ্রামার, হ্যাঁ, এরপরে হচ্ছে কি রাইটিং, এগুলো সবগুলো স্কিল ইমপ্রুভ করার জন্য। বেসিক লেভেলে মূলত আমরা 7টা স্কিল নিয়ে কাজ করি, ঠিক আছে? স্পিকিং স্কিল, রিডিং স্কিল, রাইটিং স্কিল এবং লিসনিং স্কিল, এই টোটাল 4টা স্কিল, আর সাথে 3টা পেরিফেরাল। এই 3টা পেরিফেরাল হচ্ছে, প্রথমটা হলো গ্রামার,
দ্বিতীয় হচ্ছে প্রনাউন্সিয়েশন, তৃতীয় হচ্ছে ভোকাবুলারি। তবে ভোকাবুলারির উপরে স্পেসিফিক ক্লাস কিন্তু আমরা আসলে দেই না, মানে ভোকাবুলারির উপরে কোনো ক্লাস দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমাদের যে সিস্টেম, এই সিস্টেমের কারণেই তোমার ভোকাবুলারি শেখা হবে। কিছু জিনিস তোমরা বই থেকে সরাসরি মুখস্থ করবা, আর কিছু জিনিস তোমাদের প্র্যাকটিস থেকে কিন্তু অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? এবার আসি হচ্ছে যে তোমার বেসিক লেভেল যখন আমরা শেষ করব, বেসিক লেভেলটাকে আমরা টোটাল 3টা লেভেলে ভাগ করেছি, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3, ঠিক আছে? বেসিক লেভেল থেকে যখন তোমরা পরের লেভেলে চলে যাবে, অর্থাৎ হচ্ছে কি লেভেল 4-এ চলে যাবে, লেভেল 4টা পুরোটাই হচ্ছে আইএলস। ওকে, তো আমাদের এই কন্ট্রাকচুয়াল আইএলস অফলাইনে ছাত্রদেরকে আমরা যেটা করতেছি সেটা হলো যে ওই বেসিক লেভেলের পাশাপাশি 10% করে আইএলস এর ডোজ দেই। বুঝতে পারছো আমার কথাটা? 10% করে আইএলস এর ডোজ দেই। 10% করে আইএলস এর ডোজ মানে হচ্ছে গিয়ে, মানে আইএলস এর মূল সিলেবাসটা 10% আমরা বেসিক লেভেলেই করাই। এতে লাভ কি? এতে লাভ হচ্ছে এটাই যে আইএলস এ কিভাবে কোয়েশ্চেন হয়, কি কোয়েশ্চেন হয়, সেটার সাথে যাতে সে কি হয়ে যায়, ইউজ টু হয়ে যায়। তুমি যদি পরিচিত হও, পরিচিত হলে কি হবে? পরিচিত হলে সেই জিনিসটা আমার জন্য করতে সুবিধা হবে। একটা অচেনা জায়গায় যাওয়া, অচেনা যে মানুষের সাথে মেশা, আর একটা পরিচিত মানুষের সাথে মেশার মধ্যে একটা পার্থক্য আছে না? তা আমি 4 মাস পরে যে সিলেবাসটা পাচ্ছি বা 3 মাস পরে যে আমি সিলেবাসটা পাচ্ছি, সেই সিলেবাসটার যদি কিছু রূপ যদি আমি একটু আগেই দেখতে পাই, তাহলে যখন আমি সিলেবাসটা রিয়েল লাইফে প্র্যাকটিস করব, তখন আমার কাছে কি মনে হবে যে জিনিসটা আমার কাছে পরিচিত পরিচিত লাগবে, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু খুব অল্প সংখ্যক ছাত্র নিয়ে ক্লাস করি, মানে অনেক হিউজ ক্রাউড করি না। কারণ তোমরা ক্লাসরুমের সাইজ দেখে বুঝতে পারতেছো যে অনলি এখানে আসলে 10 থেকে 12 জনের বেশি কোনোভাবেই বসা যাবে না। কারণ কেন করাই আসলে, মানে কেন আসলে চাইলেই তো অনেক ছাত্র নিয়ে, ইভেন অনলাইনেও কিন্তু অনলাইন যে কোর্সটা আছে, অর্থাৎ আইএলটিএস কন্ট্রাকচুয়াল তো অনলাইন কোর্সও আছে, সেই অনলাইন কোর্সেও কিন্তু আমরা 10 থেকে 12 জনের বেশি স্টুডেন্ট নেই না। এইটার বেনিফিটটা কি, সুবিধাটা কি? এটা সুবিধাটা হচ্ছে এটাই যে তুমি আমার সাথে পার্সোনালি ইন্টারাকশনটা বেশি করতে পারতেছো, রাইট? এখন দেখা যায় 10 জন স্টুডেন্টকে যখন আমরা টিচার লেকচার দিচ্ছে, তখন সেই স্টুডেন্ট কোয়েশ্চেন করার সুবিধাটা আছে, মানে সে ইজিলি কোয়েশ্চেন করতে পারতেছে, একটা টিচার ইজিলি তার কোয়েশ্চেনটা সলভ করতে পারতেছে। তো এই ধরনের কিছু সুবিধা কিন্তু আমাদের এই মানে একসঙ্গে যখন অল্প ছাত্র নিয়ে আমরা ক্লাস করাই, তার একটা সুবিধা আছে। তো এই কারণে আসলে খুব স্বল্প সংখ্যক ছাত্র নিয়ে আমাদের এই কোর্সটা স্টার্ট হয়েছে। লাকিলি তোমরা হচ্ছে ব্যাচ 2, মানে হচ্ছে এখন বলতে পারো যে এই কোর্সের ব্যাচ 2 না, এই কোর্সের কিন্তু ব্যাচ 2 না। এই কোর্সে হচ্ছে আমাদের অনলাইন শুরু করেছি, অনলাইনে সম্ভবত আমাদের 20 বা 21তম ব্যাচের এখন সেশন চলতেছে। আর অফলাইনে 2015 থেকে 2020 সাল পর্যন্ত আমরা কিন্তু চালিয়েছিলাম। ওই সময় কোর্স ফি আরো হাই ছিল অনেক, ঠিক আছে? পরবর্তীতে কোভিডের কারণে আমাদের অফলাইনটা বন্ধ করে দেওয়া হয়। তো ওই অফলাইনটা আমরা স্টার্ট করি হচ্ছে 2022 সালে, 22-এর জানুয়ারিতে শুরু করি হচ্ছে উত্তরা অফিসে, কিন্তু সেটা পার্ট টাইম। তোমরা জানো কোর্সটা 2 ভাগে বিভক্ত হয়েছে, একটা পার্ট টাইম, একটা ফুল টাইম। সপ্তাহে 3 দিন বা 4 দিন করে 1.5 ঘন্টা করে ক্লাস। আর এখন বর্তমানে আমরা তোমাদেরকে নিয়ে যে কোর্সটা শুরু করেছি সেটা হচ্ছে ফুল টাইম। এই ফুল টাইম কিন্তু 2015 থেকে 2020 সাল পর্যন্ত ছিল, এবং ওই সময় যে সকল ছাত্র আমাদের এখান থেকে আইএলটিএস পরীক্ষা দিয়েছিল, খুব বেশি দুর্বল ছাত্র, তারা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছিল ওই সময়টাতে। তো তখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে আমরা এটা স্টার্ট করি। দেন ওয়াই গাজীপুর? তোমরা তো অনেকে অনেক দূর থেকে আসছো, ঢাকায় তো অনেক ভালো ভালো সেন্টার আছে, কেন তো মানে ঢাকায় TalentHut-এরও একটা শাখা আছে, বাট গাজীপুরে কেন? গাজীপুরে তার কারণটা হচ্ছে গিয়ে দুটো কারণ। এক নাম্বার হচ্ছে যেহেতু অল্প ছাত্র নিয়ে আমরা কোর্স করাচ্ছি, এবং যদিও এক মুঠে তোমাদের কাছে অনেকের কাছে মনে হয়েছে যে ফিটা একটু বেশি হইতে পারে, কিন্তু আসলে এই 10 জন ছাত্র নিয়ে ক্লাস করানোর কারণে ওই ফিটা দিয়েও আসলে আমাদের ঢাকা অফিসে এই কোর্স করানো সম্ভব না, মানে এটার কস্ট এত বেশি 6 মাসে পড়ে যায়। তো যদি ঢাকা অফিসে আমাকে এই কোর্সটা ফুল টাইম করাতে হয়, তাহলে বর্তমানে যা ফি আছে, তোমরা যে ফি দিয়ে ভর্তি হচ্ছে তার দ্বিগুণ পরিমাণ টাকা নিয়ে আমাকে ঢাকায় করাতে হবে। গাজীপুরে আমার পক্ষে করানো, মানে ঢাকায় আমার পক্ষে এর নিচে নিলে আমার পক্ষে করানো সম্ভব না, যেটা আমার পক্ষে গাজীপুরে করানো সম্ভব। আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের জন্য কিছুটা ইকোনমি, সেটা হচ্ছে যে তোমরা যদি ঢাকায় থাকতা, তাহলে 8 থেকে 10,000 টাকা তোমাদের মাসিক একটা থাকা খাওয়ার ফি কিন্তু যেত। তোমরা অনেকেই ঢাকায় ছিলা, তোমরা কিন্তু বিষয়টা জানো, তাই না? তো কিন্তু গাজীপুরে কিন্তু মোটামুটি 5,500-6,000 টাকার ভিতরে তুমি থাকা খাওয়ার ব্যাপারটা চালিয়ে নিতে পারবা। তো এটাও তোমাদের জন্য কিছুটা, যেহেতু 6 মাস 8 মাস থাকতে হবে, এটাও তোমাদের জন্য কিছুটা মানে সেভ হবে আর কি। এই সবকিছু মিলিয়ে আরেকটা ব্যাপার হচ্ছে যে এরিয়াতে আমরা করাচ্ছি, সেই এরিয়াটা কিন্তু আসলে একটা মানে এডুকেশন জোন। এখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট এবং সবার কাজে কিন্তু পড়াশোনা করা, কারণ ডুয়েট ইউনিভার্সিটি যারা চান্স পেতে চায় তাদের প্রতিদিন 17-18 ঘন্টা পড়াশোনা করতে হয়। সো আলটিমেটলি তোমার পাশে যদি কেউ একজন থাকে যে 17-18 ঘন্টা পড়াশোনা করতেছে, তাকে দেখে হলেও কিন্তু তুমি মোটিভেটেড থাকবা যে না, পড়াশোনা করা উচিত। আমি কি বোঝাতে পেরেছি?
এটাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা ফিজিক্যালি কোনো প্রতিষ্ঠানে কোর্স করি, আমরা কিন্তু মানে 10 জন 10টা ফ্যামিলি বিলং করি, 10টা সোসাইটি বিলং করি, 10টা ডিস্ট্রিক্ট বিলং করি, রাইট? বিভিন্ন ডিস্ট্রিক্টের কালচারগুলো একটু ডিফারেন্ট হয় না? আবার বিভিন্ন ফ্যামিলিতেও কিন্তু কালচারগুলো ডিফারেন্ট হয়। একটা ফ্যামিলির সাথে কিন্তু আরেকটা ফ্যামিলি কালচার মিলে না। যেমন আমাদের এখানে চিটাং থেকে আসছে স্টুডেন্ট, ঠিক আছে, এরপরে হচ্ছে সিরাজগঞ্জ থেকে, খুলনা থেকে স্টুডেন্ট আসছে। তাহলে সিরাজগঞ্জের ব্যাপারটা কিন্তু একরকম, খুলনার ব্যাপারটা একরকম, চিটাংয়ের ব্যাপারটা কিন্তু একরকম। এক একটা জায়গা, আবার গাজীপুর থেকেও আছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আছে, কুমিল্লা থেকে আছে, রাইট? সো এই যে বিভিন্ন জায়গার স্টুডেন্ট, বিভিন্ন জায়গার কালচারটাও কিন্তু একরকম। তাহলে তুমি সবসময় চাও তোমার মনের মতো সবকিছু হোক, রাইট? কিন্তু তুমি যখন একটা জায়গায় যাবা, তুমি কি সবকিছু তোমার মনের মতো পাবা? না। তাহলে এই সেন্টারে যখন আসছো, এই সেন্টারের সব সার্ভিস কিন্তু তোমার মনের মতো হবে না। কিছু সার্ভিস তোমার কাছে মনে হবে অযৌক্তিক, এটা দরকার নেই, কিন্তু এটা আমার কাছে যৌক্তিক, আমি এটা তোমাকে বাধ্য করব করার জন্য। কেন? কারণ ওই জার্নিটা তো আমি পার করে আসছি, তুমি পার করো নাই, এখন তুমি পার করবে সামনে, রাইট? সো তুমি সবকিছু চিন্তা করো তোমার অভিজ্ঞতা থেকে, আমি সবকিছু তোমাকে দিয়ে করাবো আমার অভিজ্ঞতা থেকে। তাহলে তোমার অভিজ্ঞতার সাথে আমার অভিজ্ঞতা নাও মিলতে পারে, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে আমাদের দেশে প্রচুর মুখরোচক বিজ্ঞাপন হয়, রাইট? এই মুখরোচক বিজ্ঞাপনগুলোর কারণে আমাদের কাছে মনে হয় যে, অথবা আমাদের কাছে আরেকজন টিচারের একটা অনলাইনে ক্লাস দেখলাম, সেটা দেখে মনে হতে পারে যে না, এটা তো পারফেক্ট, এটা আমার জন্য ঠিক আছে, স্যার কেন আমাকে এভাবে করে না, ট্যালেন্ট কেন আমাকে এইভাবে করাচ্ছে না। আমি কি বোঝাতে পেরেছি? বাট তুমি তো ট্যালেন্ট হাটে আসো নাই, তুমি একটা ডাক্তারের চেম্বারে আসছো। ডাক্তারের কাজ হচ্ছে তোমাকে ডায়াগনোসিস করা প্রতিনিয়ত, এবং প্রতিনিয়ত তোমাকে সে অনুযায়ী মেডিসিন প্রেসক্রাইব করা। তাহলে তুমি অনলাইনে যে ক্লাসটা দেখে তোমার কাছে ভালো লাগছে, অথবা আরেকজন টিচারের যে ক্লাসটা ভালো লাগছে, সেটা তোমার জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে। বাস্তবে তুমি করতে গিয়ে দেখবা যে হয়তো ওইটা তোমার জন্য অ্যাপ্লিকেবল না। এই কারণে ওগুলোর থেকে মানে ডিস্ট্র্যাক্টিং হওয়া, এটা থেকে একটু নিজেকে দূরে রাখতে হবে, রাইট? সো একেবারে চোখ বন্ধ করে আমি আসছি, আমার উপরেই তো বিশ্বাস করে আসছো, অন্ধের মতো আমাকে ফলো করতে হবে, একেবারে যা বলবো, মানে এর বাইরে কিছু নাই। তুমি যদি এখন ঠিক আছে স্যার গুরু মানলাম, তবে 100% না। ঠিক আছে, আমার কাছে এখানে আসার পরে মনে হচ্ছে আপনার চাইতে আরো বেটার গুরু আশেপাশে আছে, বা অনলাইনে আছে, বা অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, তাহলে তো আসলে তুমি আমার কাছ থেকে ট্রেনিং নিতে পারবা না। পারবা না। আমি 100% দিব। আমি তো আর কারোর জন্য একটা ক্লাসে 10 জন আছে, এর জন্য লেকচার ভালো, এর জন্য লেকচার খারাপ, এটা তো আমার পক্ষে করা সম্ভব না। তাহলে আমার পক্ষে কি করা সম্ভব? আমার পক্ষে হচ্ছে যে তোমাকে ডায়াগনোসিস করে তোমাকে বেটারটা দেওয়া সম্ভব। কিন্তু তুমি ওই যে এখানে একজন আমাকে 100% মানছে, একজন আমাকে 50% মানছে, আরেকজন আমাকে 30% মানছে, আর আমি যাই দেই ওর কাছে 70% লেকচার, আমার লেকচার অপ্রয়োজনীয় মনে হবে। কেন? কারণ ও তো আমাকে মেনেছে হচ্ছে গিয়ে 30%। তাহলে 100% কথার ভিতরে 70% কি মনে হবে? অপ্রয়োজনীয়, ও এটাকে ফলো করবে না। আর 30% প্রয়োজনীয় মনে হবে। 30% দিয়ে তো আমি জানি তুমি ওই জায়গায় পৌঁছতে পারবে না। আমি কি বুঝতে পেরেছি? ঠিক একইভাবে তোমার দেখা গেছে যে, কারণ আমার তো অনেক ছাত্র, আমি তো 2003 থেকে আইএলটিএস টিচিং দিচ্ছি। সো মানে আমি যখন আইএলটিএস টিচিং দিচ্ছি, তখন আমার 6 মাসের জুনিয়র যারা, তাদেরকে আইএলটিএস টিচিং দিয়েছি। আমার চেয়ে 20 বছরের 30 বছরের মানে সিনিয়র যারা, তাদেরকে আইএলটিএস টিচিং। কারণ আইএলটিএস এমন একটা এক্সাম যেটা যে কোনো বয়সে মানুষের জন্যই প্রয়োজন হয়। কেউ এটা মাইগ্রেশন পারপাসে ইউজ করে, কেউ আবার এটাকে একাডেমিক পারপাসে ইউজ করে, তাই না? এই দুটো পারপাস ছাড়া তো আইএলটিএস এর প্রয়োজন হয় না। আবার কেউ কেউ আছে নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আইএলটিএস করে অনেকে, লাইক আমি যেমন করেছি। আমার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, আমার বিদেশে প্রচুর আত্মীয় স্বজন আছে, আমি চাইলেই আইএলটিএস ছাড়া ফ্লাই করতে পারতাম। তো আমার আইএলটিএস এর কোনো প্রয়োজন ছিল না, আমি আইএলটিএসটা আমার নিজের ক্যারিয়ারের জন্য করেছিলাম। আমি টিচিং করতে চাই, ভালো লাগে আমার কাছে, অথবা আমি কর্পোরেট সেক্টরে জব করতে চাই, আমার ইংরেজি প্রফিসিয়েন্সি দরকার। তো আমার কাছে মনে হয়েছে যে আইএলটিএসটা করলে একটা পূর্ণাঙ্গ প্রফিসিয়েন্সি চলে আসবে, লাইক 4টা স্কিলে আমি স্কিল থাকবো, সেক্ষেত্রে আমার জন্য ডিল করা। কারণ এখন তো বর্তমানে জবগুলো কি শুধুমাত্র ওরাল, পেপার বেসড তো আছে। তাহলে তোমাকে অফিসিয়াল ফর্মাল লেটার রাইটিং করতে হয়, রিপোর্ট সাবমিট করতে হয়, অনেক কিছু করতে হয়। সো সেক্ষেত্রে তোমার রাইটিং স্কিল লাগতেছে। একজন তোমার বস তোমাকে মেইল করেছে, সেই মেইলটা পড়ে তোমাকে ফিডব্যাক দিতে হবে, তাহলে তোমার রিডিং স্কিল লাগতেছে, তাই না? তারপর তুমি এমন একটা মিটিং এ বসছো যেখানে 2জন ফ্রান্সের পিপল আছে, 2জন হচ্ছে কি আমেরিকান পিপল আছে, 2জন এরকম 2-3 জন মিলে আবার বাংলাদেশের মানুষও আছে, হয় না? যে যারা সাধারণত আমাদের দেশে তো এখন অনেক বেশি কর্পোরেট ডিল হচ্ছে না?
তখন তুমি তাদের কথা শুনে বুঝতে হবে না, সো লিসনিং স্কিলটা লাগতেছে না। এই কারণে আইএলটিএসটাকে অনেকে একটা কমপ্লিট সলিউশন হিসেবে আমার মতো ভেবে অনেকে শুধু ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কিন্তু আইএলটিএস ট্রেনিং নেয়। মানে এটা যে শুধুমাত্র বিদেশ যাওয়ার জন্য, ব্যাপারটা কিন্তু এরকম না। সো আমার কথা হচ্ছে যে তুমি এখানে আসছো, তোমার অনেকগুলো কস্ট আছে। অনলাইনে করলে এই কস্টগুলো তোমার হতো না, এটাই সত্যি। অনলাইনে করলে তোমার এখানে থাকা খাওয়া, শুধু থাকা খাওয়া, তোমার পকেট খরচ আছে না, সবকিছু মিলে তুমি 10,000 টাকার নিচে পারবা না। যতই তুমি মানে খাবার থাকা কমাও না কেন, হবে না শেষ পর্যন্ত। সো তুমি যদি 6 মান্থ থাকো, 60,000 টাকা এখানে নাই, রাইট? কোর্স ফি না হয় একটা অ্যামাউন্ট, তার সাথে একটা যোগ করো, সাথে তুমি তোমার পাসপোর্ট, পরবর্তী পরীক্ষা দেওয়া, মক টেস্টের কিছু ইস্যু আছে, সবকিছু মিলিয়ে দেখো এটা 1 লাখ ছাড়িয়ে যাবে ফিজিক্যালি করার কারণে। কিন্তু অনলাইনে করলে কিন্তু এটা মিনিমাম 50% থেকে 60% কস্ট কিন্তু তোমার কম হতো, রাইট? তাহলে তুমি এখানে আসছো, এত স্যাক্রিফাইস, এত ছাড়, তোমার সময় দিচ্ছ, তোমার ফাইন্যান্স দিচ্ছ, তুমি এত কিছু তুমি ইনভেস্ট করতেছো। সো তাহলে আমার মনে হয় যে নিজেকে ডিস্ট্র্যাক্ট করে এরকম উপাদান থেকে যত দূরে থাকা যায় তত তোমার জন্য ভালো। আসছো, চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে পানি খাওয়ার মতো বসে প্রিপারেশন নিবা, একেবারে আইএলটিএস এক্সামে বসে রেজাল্ট হাতে নিয়ে এখান থেকে ফুল নিয়ে বিদায় নিয়ে চলে যাবা। ঠিক আছে? এবং সেটা যত শর্ট টাইমে করা সম্ভব হয়। এখন দেখা যাচ্ছে আমার এখানে আমি 6 ঘন্টা তোমাকে হয়তো একটা রুমের মধ্যে আটকে রাখলাম, যতটুকু পারলাম আমি করালাম, কিন্তু তোমার হাতে তো 24 ঘন্টা সময়, তার মধ্যে তোমার 8 ঘন্টা হয়তো ঘুমানো, আরো 4 ঘন্টা তোমার থাকা খাওয়া বা আনুষঙ্গিক কাজ ধরো, তাহলে কত গেল? 8 4 12 ঘন্টা। তা আমি তোমাকে সার্ভিস দিচ্ছি 6 ঘন্টা, আরো তো 6 ঘন্টা তোমার হাতে আছে। যারা ভালো ছাত্র ওই 6 ঘন্টাও তারা বাসায় গিয়ে বা হোস্টেলে গিয়ে পড়াশোনা করতেছে। যারা ভালো ছাত্র বলতে এরকম না, মেধাবী ছাত্র, যাদের ইচ্ছে আছে ভালো কিছু করার, তারা ওই 6 ঘন্টাও কাজে লাগাচ্ছে। আর যারা একটু অলস, আমাকে 40% 50% মানতেছে, তারা ওই টাইমটা খুব একটা কাজে লাগাবে না, ইভেন এখানেও পারফরমেন্স খারাপ করবে। তো এই জায়গায় এই কথাগুলো এই কারণে আমি বলছি, কারণ হচ্ছে 6 মান্থস তো তোমাকে একটা লম্বা জার্নি করতে হবে। সো এই লম্বা জার্নিতে তোমার যে বাধাগুলো আসবে, সেই বাধাগুলো নিয়েই আমি কথা বলছি। তো সেগুলোকে একটু মেনটেন করতে শেখা। তবে মাথা রাখবে, আমি কিন্তু সবসময় খুবই রেসপন্সিভ। তোমার যে কোনো সমস্যা, আমি যেদিন যেদিন এই অফিসে আছি, আমার তো আরেকটা অফিস আছে ঢাকায়, ওইখানেও আমাকে যেতে হয়। তো যেই দিনগুলোতে আমি এখানে আছি, সেই দিনগুলোতে তোমাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে ফিজিক্যালি আমার সাথে কথা বলতে পারবা। আর অনলাইনে তোমরা আমাকে 24 আওয়ার্সই মেসেজ করতে পারবা। যদি ঘুমায় পড়ি তাহলে ওই মুহূর্তে তোমাকে আমি রিপ্লাই করতে পারছি না, আর ঘুমায় না পড়লে তো আমি তোমাকে রিপ্লাই করতে পারছি, যে কোনো ধরনের সমস্যা, রাইট? এবং তোমাদের এখানে সিনিয়র যারা আছে, সিনিয়র বলতে বয়সের দিক থেকে সিনিয়র না, ব্যাচের দিক থেকে যারা সিনিয়র আছে, তারা তো একটা জার্নি করে আসছে গত 1.5 মাস 2 মাসে। এই জার্নিটা তুমি আগামী 1.5 মাস 2 মাস করবা। তাদের কাছ থেকে টিপস নিতে পারো যে আমাকে একটু হেল্প করো যদি হেল্পের প্রয়োজন হয়, যেহেতু সবাই মোটামুটি একটা জায়গায় আছে। তবে দিব ফার্স্ট 10 ডেজ, কারণ আইএলটিএস স্পিকিং এর সবচেয়ে বেশি দরকার হচ্ছে কনফিডেন্স গ্রো করা। তো এই কনফিডেন্সটা আমাদের 90% ছাত্র থাকে না, তবে আমাদের ব্যাচ 1 এর ছাত্রদের অনেকেরই এই কনফিডেন্সটা এখন মোটামুটি চলে এসেছে। সেটা ওদের আমি ডাকবো, ওদেরকে ওদের মুখ থেকে শুনবা কনফিডেন্স অনেকখানি চলে এসেছে। আশা করি তোমাদেরও কনফিডেন্স চলে আসবে। বাট ফাইনালি যখন কনফিডেন্সটা চলে আসবে না, তখন দেখবা ইংরেজি বলতে পারবা, হয়তো ভুল বলবা কিন্তু ইংরেজি বলতে পারবা। তো ভুল ইংরেজি বলারও কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে তুমি যদি আইএলটিএস যদি 15 মিনিট যদি ভুল ইংরেজিও বলে আসো, তাও একটা মোটামুটি একটা স্কোর নিয়ে আসতে পারবা। কিন্তু যদি বোবা হয়ে যাও, যদি একবারই কিছু বলতে না পারো, তাহলে এটা কিন্তু অনেক বড় সমস্যা। আর যেহেতু ফিজিক্যালি কোর্স করতেছো, ক্লাস করতেছো, এখানে আমরা মাঝে মাঝে প্রেজেন্টেশন করবো। এই কারণে ফার্স্ট 10 ডেজ আমরা হচ্ছে পাবলিক স্পিকিং এন্ড প্রেজেন্টেশন ট্রেনিং দিব। 10 ডেজ পর থেকে আমাদের যে বেসিকের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা আমরা শুরু করে দিব।